Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ক্লাস 11 এর র্যাপিড রিডার থেকে একটা চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব ম্যাকবেথ। তো এই ম্যাকবেথ কে লিখেছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট, উই শুড নো দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ উইলিয়াম শেক্সপিয়ার ইন ব্রিফ. William Shakespeare was born in 1564 and he breathed his last in 1616. He is called an Elizabethan or a Jacobean playwright. Elizabethan or Jacobean period lasted from 1550 to 1630. William Shakespeare wrote 154 sonnets and 34 plays, and also Shakespeare's two long narrative poems were among the earliest of his writings. Venus and Adonis, 1593, composed in 6-line stanzas. The Rape of Lucrece, 1594, in rhyme royal stanzas. In 1609, a collection of Shakespeare's sonnets was printed by Thomas Thorpe, who dedicated the volume to a certain Mr. W.H. আর শেক্সপিয়ার বেশ কিছু হিস্টোরিক্যাল প্লেজ লিখেছিলেন, তার মধ্যে হেনরি 4, হেনরি 5, হেনরি 6, হেনরি 8, কিং জন, রিচার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যান্ড সো অন। শেক্সপিয়ার্সের কিছু ট্র্যাজেডিজ রয়েছে: রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, কোরিওলেনাস, জুলিয়াস সিজার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, টাইমন অফ এথেন্স, টিটাস অ্যান্ড্রোনিকাস। আর কিছু কমেডি রয়েছে, যে দ্য মার্চেন্ট অফ ভেনিস, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অ্যাজ ইউ লাইক ইট, দ্য কমেডি অফ এরর্স, সিম্বেলাইন, লাভস লেবার্স লস্ট, মেজার ফর মেজার, দ্য মেরি ওয়াইভস অফ উইন্ডসর, আ মিডসামার নাইটস ড্রিম, পেরিক্লিস, প্রিন্স অফ টায়ার, দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা অ্যান্ড 12th নাইট। শেক্সপিয়ারের দুটো প্রবলেম প্লেজ রয়েছে, দেখো, যে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, আর হচ্ছে দ্য উইন্টারস টেল। ট্রাজি কমেডি দ্য টেম্পেস্ট লিখেছিলেন। আর শেক্সপিয়ার্সের যে 154 সনেটস রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা: শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সনেট নম্বর 18, সনেট নম্বর 130, মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান, আর সনেট নম্বর 30, হোয়েন টু দ্য সেশনস অফ সুইট সাইলেন্ট থট, 33, ফুল মেনি এ গ্লোরিয়াস মর্নিং হ্যাভ আই সিন, আর সনেট নম্বর 116, লেট মি নট টু দ্য ম্যারেজ অফ টু মাইন্ডস। তো এই হচ্ছে মোটামুটি শেক্সপিয়ারের সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না। শেক্সপিয়ার একজন এলিজাবেথান পিরিয়ডের একজন মেজর একজন নাট্যকার ছিলেন। তো সেক্ষেত্রে আমরা ইন ব্রিফ একটা শেক্সপিয়ারের সম্বন্ধে পরিচয় আমরা জানলাম। আমরা চলে আসবো এই টেক্সটের ক্যারেক্টার অ্যানালাইসিসে। আমরা একটুখানি এই নাটকের ক্যারেক্টার্সদের সম্বন্ধে একটুখানি পরিচয় করে নেব। তো দেখো কি বলছে এখানে। মূলত নাটকটার নাম হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। মানে এখানে একটা বিষয় বলে রাখার দরকার রয়েছে, যে ট্র্যাজেডি মানে কি আর কমেডি মানে কি। ট্র্যাজেডি মানে হচ্ছে বিয়োগান্তমূলক নাটক, অর্থাৎ যে নাটকের শেষে আমরা দেখতে পাবো কোনো প্রধান চরিত্র বা মেইন প্রোটাগনিস্ট অফ দ্য ড্রামা অর প্লে যে কিনা মারা যাবে। আর কমেডি মানে হচ্ছে মিলনাত্মক নাটক, যার মানে হচ্ছে মানে ওই নাটকটার শেষে আমরা দেখতে পাবো সবাইয়ের একসঙ্গে একটা মিলন হবে, সবাই একে অপরের সঙ্গে মিলিত হবে, আমরা সেটা দেখতে পাবো। তোমরা অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে করে তোমাদের পরবর্তীকালে টেক্সটটা পড়তে গেলে সুবিধে হয়। ম্যাকবেথ এই নাটকটা ফার্স্ট পাবলিশড হয়েছিল ইন দ্য ফোলিও অফ 1623, আর এটা লেখা হয়েছিল ডিউরিং দ্য রেন অফ কিং জেমস দ্য ফার্স্ট। তো ওনারই রাজত্বকালেই ম্যাকবেথ নাটকটা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন। তো মেজর ক্যারেক্টার্সগুলো আমরা একটুখানি দেখে নেব। দেখো, যে ডানকান, যিনি কিনা ছিলেন কিং অফ স্কটল্যান্ড,
ডোনালবেন ম্যালকম হিজ সানস, ডোনালবেন ম্যালকম হচ্ছে তার দুজন পুত্র, ম্যাকবেথ বাঙ্কো হচ্ছে জেনারেলস অফ দ্য কিংসেস আর্মি, না রাজার সৈন্য দলের দুই সেনাপতি ছিলেন। আর এখানে নবলম্যান অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের যে সমস্ত মহান ব্যক্তিরা ছিলেন তারা হচ্ছেন ম্যাকডাফ, লেনক্স, রস, মেন্টেথ, অ্যাঙ্গাস অ্যান্ড ক্যাথনেস। আর এখানে মাইনর ক্যারেক্টার্স গুলোকে আমরা একটুখানি দেখে নেব। দেখো যে ফ্লিয়ান্স, শন টু বাঙ্কো, বাঙ্কোর ছেলে হচ্ছে ফ্লিয়ান্স, স্টিওয়ার আর্ল অফ নর্দাম্বারল্যান্ড, আর সিটন অ্যান অফিসার অ্যাটেন্ডিং অন ম্যাকবেথ, যে কিনা ম্যাকবেথের সঙ্গে দেখা করতে এসেছিল। আর আমরা পাবো লেডি ম্যাকবেথকে, লেডি ম্যাকডাফকে, হেকেট ভূতের রানী, থ্রি উইচেস তিনজন ডাকিনীকে, অ্যান্ড সো অন, এবং আরো অন্যান্য। তো এই হচ্ছে আমাদের মোর অর লেস একটা ক্যারেক্টার্সদের পরিচিতি। তো আমাদেরকে এই ক্যারেক্টার্সদের সঙ্গে পরিচিতি না রাখলে আমরা নাটকটা পড়তে গেলে বুঝতে পারবো না যে কে কথা বলছে, কার স্পিচ, একটা ক্যারেক্টার্সের সঙ্গে ওর কি সম্পর্ক বা কি রিলেশন, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমরা একটুখানি জেনে নিলাম। এখানে আমরা চলে আসবো টেক্সটে। তো ফ্রেন্ডস, আমরা এই টেক্সট বইটা থেকে এই টেক্সটটা পড়বো। তো এখানে আমাদেরকে আর একটুখানি জেনে নিতে হবে যে মাইনর ক্যারেক্টার্সদের মধ্যে আর কারা কারা ছিলেন, এবং মেন যে নাটক, এটাকে স্টোরি আকারে লেখা হয়েছে। এর যে মেন নাটক, সেই নাটক পড়লে আমরা জানতে পারবো যে আরো যে সমস্ত ছোট ছোট ক্যারেক্টার্স গুলো রয়েছে তারা কারা। আমরা একটুখানি দেখে নিয়ে চলে এসো। যে বয় শন টু ম্যাকডাফ, বয় বলে এখানে একটা ক্যারেক্টারকে পাবো যে কিনা ম্যাকডাফের পুত্র, অ্যান ইংলিশ ডক্টর, আ স্কটিশ ডক্টর, আ সোলজার, আ পটার, অ্যান ওল্ড ম্যান, জেন্টলম্যান অ্যাটেন্ডিং অন লেডি ম্যাকবেথ। আর হচ্ছে আমরা দেখে নেব, দেখো আদার পার্সন যারা ছিলেন, লর্ডস, জেন্টলম্যান, অফিসার্স, সোলজার্স, মার্ডারার্স, অ্যাটেন্ডেন্টস, মেসেঞ্জার্স, দ্য ঘোস্ট অফ বাঙ্কো অ্যান্ড আদার অ্যাপারিশনস। তো এই হচ্ছে টোটাল ক্যারেক্টার্স। আমরা মেন নাটক পড়তে গেলে এদের সঙ্গে আমাদের পরিচিতি অবশ্যই ঘটবে। তাহলে আমরা জানলাম কি, যে ম্যাকবেথ এই নাটকটা লেখা হয়েছিল কিং জেমস দ্য ফার্স্টের রাজত্বকালে, এবং এটার ফার্স্ট ফোলিও পাবলিশড হয়েছিল 1623-তে। আমরা চলে আসি টেক্সটে। হোয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যখন ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা, দেয়ার লিভড আ ব্রেভ জেনারেল, থাকতেন বা বাস করতেন একজন সাহসী সেনাপতি, who was looked up to with high esteem throughout, যাকে সমগ্র স্কটল্যান্ড জুড়ে একটা সমস্ত মানুষেরা সমীহ করতেন বা শ্রদ্ধা করতেন। স্কটল্যান্ড ফর হিজ গ্রেট ভ্যালার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, আর স্কটল্যান্ড এই দেশটা পরিচিত ছিল গ্রেট ভ্যালার, অত্যন্ত শৌর্যের কারণে, যার সেনা দক্ষতা বা যাদের রণসজ্জার কারণে, অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, এবং যুদ্ধে দক্ষতার কারণে। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, তিনি আরও ছিলেন বৃদ্ধ রাজার একজন কাছের আত্মীয় বা পরিজন বা স্বজন। এই কথাটা মাথায় রাখবে, কিন্তু আমরা পরে জানবো। হি ওয়াজ ম্যাকবেথ, তিনি কে ছিলেন? তিনি ছিলেন ম্যাকবেথ। দ্য থেন অফ গ্লামিস, থেন হলো একটি টাইটেল। তো থেন কাদেরকে বলে? দ্য টাইটেল গিভেন টু এ রয়্যাল অফিসার ইন মিডিয়াভেল স্কটল্যান্ড, স্কটল্যান্ডে একজন সৈনিককে যে উপাধিটা দেওয়া হতো তাকে বলা হতো থেন। হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্লামিস, তিনি ছিলেন ম্যাকবেথ থেন অফ গ্লামিস। অফ লেট, সম্প্রতি বা রিসেন্টলি, হি ডিফিটেড আ রেবেল
army assisted by the troops of Norway in great numbers. He defeated a rebel army. তিনি সশস্ত্র একটা সৈন্যদলকে পরাজিত করেছিলেন। অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, নরওয়ের সৈনিক দলের সহায়তায়, ইন গ্রেট নাম্বারস, প্রচুর সংখ্যার। দ্য টু স্কটিশ জেনারেলস, দুজন স্কটল্যান্ডের সেনাপতি, ম্যাকবেথ অ্যান্ড বাঙ্কো, ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল। ম্যাকবেথ এবং বাঙ্কো একটা ভয়ঙ্কর যুদ্ধ লড়ে ফিরে আসছিলেন। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটেনিং, আর ওই সময় পথিমধ্যে বজ্রপাত এবং বিদ্যুতের ঝলকানি হচ্ছিল। অন দ্য ওয়ে, পথিমধ্যে, they were stopped by the strange appearance of three figures that looked like women, except that they had beards, and their withered skin and wild dresses made them look like unearthly creatures. They were dancing, they were singing. They were stopped by the strange appearance of three figures. তারা থেমে গিয়েছিলেন তিনটে চেহারার অদ্ভুত আবির্ভাব দেখে। দ্যাট লুকড লাইক উইমেন, আর যাদেরকে দেখে মনে হচ্ছিল মহিলা বা নারী বলে। এক্সেপ্ট, ব্যতি রেখে, দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, মানে আমরা সচরাচর জানি নারীদের বা মহিলাদের দাড়ি বা গোঁফ থাকে না, তো তারা মহিলা অথচ তাদের দাড়ি রয়েছে, এটাই হচ্ছে পার্থক্য। অ্যান্ড দেয়ার উইদার স্কিন, উইদার মানে হচ্ছে মানে রাফ আর কি, যে খসখসে চামড়া। অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, এবং একটা এলোমেলো পোশাকে আবৃতা তারা ছিল। মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিচার, আর এই টোটাল ব্যাপারটা দেখে তাদেরকে মনে হচ্ছিল যে আনআর্থলি ক্রিচার্স, মানে অপার্থিব প্রাণী বা জন্তু বলে। দে ওয়ার ডান্সিং, তারা নাচছিল। দে ওয়ার সিঙ্গিং, তারা গাইছিল। কি? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, সব ভালোই মন্দ আর সব মন্দই ভালো। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, হোভারটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এই কথা বলতে বলতে কুয়াশাচ্ছন্ন বাতাসে তারা, এবং ফিল দি এয়ার, ফিল দিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নোংরা বাতাসের মধ্যে তারা মিলিয়ে গেল। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, যখন তারা দুজন সৈনিককে বা সেনাপতিকে দেখল, দ্য ফার্স্ট উইচ স্যালিউটেড ম্যাকবেথ, প্রথম ডাকিনী ম্যাকবেথকে সম্বোধন করলো। উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামিস, এই খেতাব দিয়ে যে ই থেন অফ গ্ল্যামিস, আপনাকে নমস্কার, বা এইরকম করে একটা সম্বোধন করলো। দ্য জেনারেল ওয়াজ স্কিয়ারসলি স্টার্টলড, ওই সৈনিক বা ওই সেনাপতি অত্যন্ত হতচকিত বা হতবাক হয়ে গেলেন। টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিচার, এটা দেখে যে ওই সমস্ত অদ্ভুত চেহারার প্রাণীরা তাকে চেনে বা জানে, তার নাম জানে। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম, আর দ্বিতীয় ডাকিনী তাকে সম্বোধন করলো অ্যাট দ্য থেন অফ কডর, থেন অফ কদর বলে। টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, আর যেটাতে তার কোনো প্রিটেনশনস মানে হচ্ছে ভাঁড়ামি বা ভণ্ডামি ছিল না। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তৃতীয় ডাকিনী তাকে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, এরপর থেকেই আপনি হবেন স্কটল্যান্ডের রাজা। সাচ এ প্রফেটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামেজ হিম, এই ধরনের দৈবমূলক বার্তা অবশ্যই তাকে বিস্মিত করতে পারে। ফর হি নিউ দ্যাট, কারণ সে জানতো যে অ্যাজ লং অ্যাজ দ্য কিংস এ সান সার্ভাইভড, যতক্ষণ বা যতদিন রাজার পুত্ররা জীবিত রয়েছে, হি কুড স্কিয়ারসলি হোপ, সে খুব অস্পষ্টভাবেই এটা আশা করতে পারে, টু সাকসিড দ্য থ্রোন, সিংহাসন আরোহণ করবার।
বাই দিস টাইম, এই সময় বাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো, বাঙ্কো জানতে অত্যন্ত আগ্রহী বা কৌতূহলী হয়েছিল, দ্য রিজন, কারণ, হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, কেন ওই ডাকিনীরা তার সম্বন্ধে খুব অল্পই বলল। হোয়ারাজ, অন্যথায়, দে কিন্ডলড হোপ ইন দ্য হার্ট অফ দ্য ডিয়ারেস্ট ফ্রেন্ড, তারা তার ওই প্রিয়তম বন্ধুর মনে একটা আশার সঞ্চার করে রাখলো। সো দ্য উইচেস টার্নড টুয়ার্ডস বাঙ্কো অ্যান্ড টোল্ড হিম, সে কারণে ডাকিনীরা বাঙ্কোর দিকে ফিরে তাকালো এবং তাকে বলল, ইন সামহোয়াট রিডলিং টার্ম, এক প্রকার হেঁয়ালিপূর্ণ ভাবে, টু বি লেসার দেন ম্যাকবেথ, তুমি ম্যাকবেথের থেকে কম কিছু নও, অ্যান্ড গ্রেটার, আবার বেশি কিছুও নও, অ্যান্ড টোল্ড নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, তুমি কম খুশি নও আবার অত্যন্ত খুশি ও নও। দে অলসো প্রফেসাইজড দ্যাট, তারা আরো ভবিষ্যৎবাণী করলো যে, অলদো বাঙ্কো উড নেভার রেন, যদিও বাঙ্কো কখনোই রাজত্ব করতে পারবে না, অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা হিসেবে, ইয়েট তবুও হিজ সাকসেসার্স, তার উত্তরসূরিরা, উড বি দ্য কিং, রাজা হবে। অ্যান্ড দেন দে টার্নড ইনটু থিন এয়ার, এবং তারপর তারা পাতলা বাতাসে মিলিয়ে গেল, অ্যান্ড ভ্যানিস্ট, এবং অদৃশ্য হয়ে গেল, বাই হুইচ দ্য জেনারেলস রিয়ালাইজড, আর যে কারণেই ওই দুই সেনাপতি উপলব্ধি করতে পারলো, দ্য উইয়ার সিস্টার্স টু বি উইচেস, ওই তিন বোন ডাকিনী ত্রয়, বা ওরা ডাকিনী বলে। হোয়াইল দে স্টুড দেয়ার পন্ডারিং অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, তো এখানে পন্ডারিং অন মানে হচ্ছে চিন্তা করা বা বিবেচনা করা, আর স্ট্রেঞ্জনেস মানে হচ্ছে অদ্ভুত ব্যাপার। হোয়াইল দে স্টুড দেয়ার, যখন তারা সেখানে দাঁড়িয়েছিল, পন্ডারিং অন, গভীরভাবে চিন্তা করছিল, দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, এই দুঃসাহসিক যে কাহিনীর অদ্ভুত ব্যাপারটাকে নিয়ে, দেয়ার অ্যারাইভড সার্টেন এনভয়েজ, এনভয়েজ মানে হচ্ছে মেসেঞ্জার, বার্তাবাহক, আর সেখানেই এসে পৌঁছালো একজন বার্তাবাহক, ফ্রম দ্য কিং, রাজার তরফ থেকে, হু ওয়ার এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ কডর, হু ওয়ার এম্পাওয়ার্ড, যিনি কিনা সিদ্ধান্ত নিয়েছেন, টু কনফার আপন, অর্পণ করবেন বা প্রদান করবেন, ম্যাকবেথ, ম্যাকবেথকে, দ্য টাইটেল অফ দ্য থেন অফ কডর, থেন অফ কডর নামক এই উপাধিটা ম্যাকবেথকে যে অর্পণ করবেন, সেই খবর দিয়ে পাঠিয়েছেন একজন বার্তাবাহককে, কে? রাজা। কার কাছে? ম্যাকবেথের কাছে। It was an event so miraculously corresponding with the predictions of the witches that Macbeth stood there wrapped in amazement. বলছে যে ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকুলাসলি করেসপন্ডিং, আর এটা ছিল এমনই একটা ঘটনা, এতটা রহস্যমূলক ভাবে, করেসপন্ডিং মানে অনুরূপ, উইথ দ্য প্রেডিকশন, সেই ভবিষ্যৎবাণীগুলোর সঙ্গে, অফ দ্য উইচেস, ডাকিনীদের, দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার, আর ম্যাকবেথ সেখানে দাঁড়িয়েই থাকলো এই কথা শুনে, র্যাপড ইন অ্যামেজমেন্ট, বিস্ময়ে, অর্থাৎ ডাকিনীরা যেটা বলে গেল তার ঠিক পরে পরেই একটা অন্তত কথা মিলে গেল, এটা দেখে ম্যাকবেথ অত্যন্ত বিস্ময়ে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকলো। আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েজ, আর অক্ষম ছিল, টু রেসপন্ড, সাড়া দিতে, টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েজ, অর্থাৎ ওই বার্তাবাহকের কথা শুনে সে যে খুশি হলো এবং তাকে যে কিছুটা অভিবাদন জ্ঞাপন করবে সেটা জানাতেও সে ভুলে গেল। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট, সোয়েল মানে হচ্ছে স্ফীত হওয়া, তার মনে আশার সঞ্চার হতে শুরু করলো। অ্যাজ হি ওয়াজ নাও থিঙ্কিং, কারণ সে এখন ভাবছিল, অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ,
তৃতীয় ডাকিনীর এই ভবিষ্যৎবাণীর সম্বন্ধে। টার্নিং টু বাঙ্কো হি সেড, বাঙ্কোর দিকে ফিরে তাকিয়ে সে বলল, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন উইল বি দ্য কিংস অব দ্য ফিউচার? তুমি কি এটা আশা করো না যে তোমার উত্তরসূরিরা ভবিষ্যতে রাজা হোক? সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি, আর সেই তখন থেকে যখন থেকে ডাকিনীরা আমাকে কথা দিয়েছিল, হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, এবং সেগুলো অত্যন্ত দারুণভাবে মিলে গেল। দ্যাট হোপ, রিপ্লাইড বাঙ্কো, বাঙ্কো প্রত্যুত্তরে বলল যে ওই আশা, মাইট এনকেন্ডেল ইউ টু এম অ্যাট দ্য থ্রোন। এনকেন্ডেল মানে হচ্ছে জাগরিত করা, যা কিনা তোমার মনের মধ্যে একটা আশার সঞ্চার করতে পারে বা জাগিয়ে তুলতে পারে সিংহাসন লাভের যে প্রত্যাশা। বাট অফটেন টাইমস দিজ মিনিস্ট্রেস অফ ডার্কনেস, কিন্তু বেশিরভাগ সময় এই অন্ধকার জগতের রানীরা, টেল আস ট্রুথ ইন লিটল, খুব আংশিক সত্য বলে, থিংস টু বিট্রে আস, এবং যেগুলো কিনা আমাদেরকে বিশ্বাসঘাতকতা করে, ইন্টু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্সেস, এবং যার ফল বা পরিণাম হয় অত্যন্ত ভয়ঙ্কর। However, যাই হোক, দ্য প্রফেসিজ অফ দ্য উইচেস হ্যাড সাঙ্ক টু ডিপ ইনটু দ্য মাইন্ড অফ ম্যাকবেথ। এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো ম্যাকবেথের মনের একদম গভীরে প্রবেশ করে গেল। হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য প্রেডিকশনস অফ দ্য থ্রি উইচেস, আর তারপর সে বাড়ি গিয়ে ওই তিন ডাকিনীর ভবিষ্যৎবাণী সম্বন্ধে তার স্ত্রীকে গিয়ে বলল। অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং এর আংশিক যে এরই মধ্যে মিলে গেছে বা ফলে গেছে সে কথাও সে তাকে বলল। লেডি ম্যাকবেথ ওয়াজ এক্সট্রিমলি অ্যাম্বিশাস ওম্যান, আর লেডি ম্যাকবেথ ছিলেন অত্যন্ত বা চূড়ান্তভাবে একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা। শি স্পার্ড অন দ্য রিলাক্ট্যান্ট পারপাস, স্পার্ড অন মানে হচ্ছে অনুপ্রাণিত করা, রিলাক্ট্যান্ট পারপাস মানে হচ্ছে অনিচ্ছুক উদ্দেশ্যকে, অর্থাৎ সে ম্যাকবেথের অনিচ্ছুক উদ্দেশ্যকে অনুপ্রাণিত করেছিল বা উৎসাহিত করেছিল। হু ফেল্ড কম্পাংশন, যে কিনা অনুশোচনা করত, অ্যাট দ্য থট অফ ব্লাড, রক্তের কথা ভাবলে। সি ডিড নট সিজ টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অফ দ্য কিং, সে চায় না রাজাকে খুন করার মতো একটা কাজ করে, অ্যাজ এ স্টেপ অ্যাবসলিউটলি নেসেসারি, এরকম একটা পদক্ষেপ যা কিনা সম্পূর্ণভাবে প্রয়োজন, টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসিজ, পূর্ণতা দেওয়ার ব্যাপারে, অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসিজ মানে হচ্ছে ওই সমস্ত চাটুকার ভবিষ্যৎবাণীগুলোকে, অর্থাৎ রাজাকে খুন করে তারপরে সে সিংহাসন লাভ করবে এবং তার ফলেই ওই সমস্ত ডাকিনীদের ভবিষ্যৎবাণীর পূর্ণতা পাবে। ম্যাকবেথ কিন্তু এটা প্রথমের দিকে চায়নি। ইট হ্যাপেন্ড দ্যাট অ্যাট দ্য টাইম কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথ ক্যাসেল, আর ঘটনাচক্রেই ডানকান ম্যাকবেথের বাড়িতে বা দুর্গে এলো, অ্যালং উইথ হিজ টু সানস, তার সঙ্গে দুইজন পুত্রকে নিয়ে, ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন অ্যান্ড নিউমারাস থেন্স, ম্যালকম, ডোনাল্ডবেন এবং অসংখ্য থেনদেরকে সঙ্গে নিয়ে, অ্যান্ড অ্যাটেন্ডেন্ট এবং সহকারীদেরকে, টু অনার ম্যাকবেথ, ম্যাকবেথকে সম্মান জ্ঞাপন করতে, ফর হিজ ট্রাম্প এগেনস্ট দ্য রেবেলস, ওই সৈন্য দলের বিরুদ্ধে যে জয় তিনি এনে দিয়েছিলেন সেটার জন্য। ইনভারনেস, ইনভারনেস ইজ দ্য সিটি ইন দ্য স্কটিশ হাইল্যান্ডস, স্কটল্যান্ডের উচ্চভূমিতে বা পাহাড়ি এলাকার একটি শহরের নাম। দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লেজেন্টলি সিচুয়েটেড অন এ হিল, আর ম্যাকবেথের ওই দুর্গটা অত্যন্ত মনোরমভাবে অবস্থিত ছিল একটি পাহাড়ের উপরে। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, আর এখানকার পরিবেশ বা বাতাবরণ অত্যন্ত ছিল সুমিষ্ট এবং স্বাস্থ্যকর। দ্য নেস্টস দ্যাট দ্য সোয়ালোজ অর দ্য মার্লেটস হ্যাড বিল্ট, যে বাসাগুলো নির্মাণ করেছিল সোয়ালো এবং মার্লেট পাখিরা, আন্ডার অল দ্য জাটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেসেস অফ দ্য বিল্ডিং,
বাড়ির সমস্ত কারুকার্য করা ওই সমস্ত কার্নিশের মধ্যে। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, রাজা অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। অ্যাজ হি এন্টার দ্য প্যালেস, যখনই তিনি ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করেন। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, শুধুমাত্র এর চমৎকার বাতাবরণ বা পরিবেশের কারণে নয়, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন, এবং আরো ডিউ টু মানে হচ্ছে কারণে, দ্য অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ বা খাতিরের কারণে, অ্যান্ড রেসপেক্ট এবং শ্রদ্ধার কারণে, অফ হিজ হস্টেস এবং এই বাড়ির মালকিনের, লেডি ম্যাকবেথের, হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামাফ্লেজিং, যে কিনা ছদ্মবেশের আবরণে মুড়ে রাখতে চেয়েছিল তার আসল রূপ বা চেহারাটাকে, হার ট্রিচারাস পারপাসেস, তার সঠতাপূর্ণ বা তার কৌশলপূর্ণ উদ্দেশ্যের, উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট, মৃদু হাসি, মিষ্টি হাসি এবং একটা মনোমুগ্ধকর শিষ্টাচারের দ্বারা। টায়ার্ড অফ হিজ লং জার্নি, দীর্ঘ যাত্রার ফলে ক্লান্ত হয়ে, দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড, রাজা অত্যন্ত তাড়াতাড়ি শুতে চলে গেলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, আর এটা ছিল রাত দুপুর বা মধ্যরাত্রি। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস নেচার, এই বিশ্বের অর্ধেক প্রকৃতি, সিমড ডেড, মৃত বলে মনে হয়েছিল বা ঘুমিয়ে গিয়েছিল। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেন্সেস মাইন্ড, আর এই সময় দুষ্টু বা বিদ্বেষপূর্ণ স্বপ্নগুলো ঘুমন্ত মানুষের মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডার ইজ আউট ফর হান্ট, আর এখন নেকড়ে অথবা হত্যাকারী বা খুনি ছাড়া এখন আর কেউ এই মুহূর্তে শিকারে বেরোয়নি। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, আর এই সময় লেডি ম্যাকবেথ জেগে উঠেছিল টু প্লট, ছক কষতে, দ্য মার্ডার অফ দ্য কিং, রাজাকে হত্যা করবার বা খুন করার। She would not have undertaken a deed so abhorrent to her sex, অর্থাৎ একজন নারী হয়ে তাকে এই ধরনের একটা অ্যাবহরেন্ট মানে হচ্ছে ঘৃণিত বা ঘৃণ্য একটা কাজকে হাতে নিতে হতো না। অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হার হাজব্যান্ডস নেচার দ্যাট, এবং সে অত্যন্তভাবে তার স্বামীর প্রকৃতি বা স্বভাব সম্বন্ধে অবগত ছিল যে ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, তার স্বামীর যে স্বভাবটা সে ছিল অত্যন্ত দয়াপরবশ, টু এক্সিকিউট আ কন্ট্রিভড মার্ডার, আর যেটা কিনা একটা কার্যসিদ্ধি করবার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। সি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশাস, সে জানতো যে তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী, বাট কিন্তু হি ওয়াজ নট প্রিপেয়ার ফর দ্য হাইট অফ ক্রাইম, কিন্তু সে এরকম একটা অপরাধমূলক কাজ করবার জন্য প্রস্তুত ছিল না। হুইচ কমনলি অ্যাকম্পেনিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, যেটা কিনা সাধারণত এইরকম একটা লক্ষ্য বা টার্গেটে পৌঁছতে তাকে বাধা দেয় বা অসংযত করে। সি হ্যাড ওয়ান হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার, আর এই খুনের ব্যাপারে বা হত্যার ব্যাপারে সে তার অনুমতি লাভ করেছিল। বাট সি ডাউটেড হিজ রেজলিউশন, কিন্তু তার এই সংকল্পকে সে সন্দেহ করে। অ্যান্ড সি ফিয়ার দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন, এবং সে এটা ভেবে ভয় পাচ্ছিল তার মনের যে প্রকৃতিগত বা মেজাজগত যে স্বভাব সেটা যে অত্যন্ত কোমল, উড ডিফিট দ্য পারপাস, যা কিনা এই উদ্দেশ্যকে বা এই কার্যসিদ্ধিকে ব্যাহত করতে পারে। সো আর্মড উইথ এ ডেগার সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, আর সে কারণেই হাতে একটি ছোরা নিয়ে সে রাজার কক্ষের দিকে অগ্রসর হলো। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, আর সেখানে গিয়ে সে দেখলো যে ডানকান গভীর নিদ্রায় আচ্ছন্ন রয়েছেন। অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি, এবং যখনই সে তাকে অত্যন্ত কাছ থেকে, মানে আর্নেস্টলি মানে হচ্ছে ক্লোজলি, অত্যন্ত কাছ থেকে যখন সে তাকে দেখে, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, তার মুখমণ্ডলে এমন কিছু সে লক্ষ্য করলো, হুইচ রিজেম্বলড হার ওন ফাদার, যেটা তাকে তার বৃদ্ধ বাবার কথা স্মরণ করিয়ে দিল বা তার বাবাকে মনে পড়ে গেল।
দাস সি হ্যাড নট দ্য রেজলিউশন টু প্রসিড ফার্দার, আর তাই সে এই সংকল্পের দিকে আর অগ্রসর হলো না। রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড, তারপর সে তার স্বামীর সঙ্গে আলাপ আলোচনা করতে ফিরে এলো। হি থট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার, সে ভাবলো যে এই খুনের পেছনে অবশ্যই যথেষ্ট কারণ রয়েছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো আ ক্লোজ রিলেটিভ টু ডানকান, ম্যাকবেথ শুধুমাত্র একজন প্রজা ছিল না, সঙ্গে সঙ্গে একজন ডানকানের অত্যন্ত কাছের আত্মীয়ও ছিল। বিসাইডস, এছাড়াও হি হ্যাড বিন আ হর্স টু দ্য কিং, সে এখন রাজার মানে মালিক, মানে তাকে আপ্যায়ন করেছে সে। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স, আর তাই তার এখন কর্তব্য হলো যে হত্যাকারীদের থেকে তাকে রক্ষা করাটা, মানে রাজাকে রক্ষা করাটা তার এখন কর্তব্য। নট টু বিয়ার দ্য ডেগার হিমসেলফ, নিজে ছোড়া নিয়ে ঘোরা নয়। হি অলসো থট, সে আরো ভাবলো, হাউ জাস্ট অ্যান্ড বেনভোলেন্ট আ কিং, এই রাজা কতখানি ন্যায়পরায়ণ এবং কতখানি উদার। ওয়াজ ডানকান, ছিলেন ডানকান। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, তিনি তার প্রজাদের প্রতি কতখানি স্বচ্ছ ভাবমূর্তির একজন মানুষ ছিলেন। হাউ লাভিং টু হিজ নবিলিটি, আভিজাত্য সম্প্রদায়ের লোকজনেরা তাকে কত ভালোবাসত। দ্যাট দেয়ার সাবজেক্টস ওয়্যার ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, আর যে কারণে তার প্রজারা তার এই মৃত্যুর ফলে দ্বিগুণ প্রতিশোধ নিতে তৈরি হয়ে যাবে। মোরওভার, অধিকন্তু বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, আর রাজারই ইচ্ছের কারণে ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন, ম্যাকবেথ উচ্চতম একটা পদ বা প্রতিষ্ঠা পেয়েছিলেন। অফ অল সর্টস অফ মেন, সমস্ত ধরনের মানুষের কাছে বা সমস্ত ধরনের মানুষের কাছে ম্যাকবেথ সমীহ আদায় করে নিয়েছিলেন। অ্যান্ড হাউ কুড দোজ অনার্স বি স্টেন্ড, আর কিভাবে এই সমস্ত সম্মানকে সে কলঙ্কিত করবে বা জাহান নামে পাঠাবে বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল এ মার্ডার, এরকম একটা জঘন্য খুনের মতো কাজ করে। ইন দিজ কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড, আর এই মানসিক দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট, লেডি ম্যাকবেথ লক্ষ্য করলো যে হার হাজব্যান্ড রিজলভ টু প্রসিড নো ফার্দার, তার স্বামী আর তার এই সংকল্পে অগ্রসর হচ্ছিল না। বাট সি ওয়াজ এ ওম্যান নট ইজিলি সেকেন ফ্রম হার ইভিল পারপাস, আর সে ছিল এমনই একজন মহিলা যে কিনা তার এই জঘন্যতম উদ্দেশ্যমূলক কার্য থেকে পিছিয়ে আসা বা হটিয়ে আসার মহিলা নয়। সি বিগ্যান টু পোর ইন হিজ ইয়ার্স ওয়ার্ডস, সে তার কানে মন্ত্র দিতে লাগলো বা তার কানে এমন কিছু কথা বলতে লাগলো হুইচ ইনফিউজড আ পোর্শন অফ হার ওন স্পিরিট, আর যেটা প্রবিষ্ট করে দিয়েছিল বা নিবিষ্ট করে দিয়েছিল তার নিজের মধ্যেকার আংশিক আত্মাকে, ইনটু হিজ মাইন্ড, তার মনের মধ্যে। অ্যাসাইনিং রিজন আপন রিজন, কারণের উপর কারণ দেখিয়ে, হোয়াই হি শুড নট সিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন, কেন তার এই সংকল্প থেকে পিছিয়ে আসা উচিত নয়। হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন, যা সে আগেই হাতে নিয়েছিল। অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান নাইট, এবং কিভাবে একটি রাতের একটি ছোট্ট কাজ উড গিভ দেয়ার অল দ্য কামিং ডেজ অ্যান্ড নাইটস, তাদের আগামী দিন এবং রাত্রিগুলোকে দেবে টু কাম সোভারিয়ান পাওয়ার অ্যান্ড রয়্যালটি, রাজকীয় ক্ষমতা এবং প্রভাব। হি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডাইস অ্যান্ড ফিকলনেস, এমনকি সে তাকে মতিচ্ছন্ন এবং কাপুরুষ বলে বলতে লাগলো। ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, তার এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার কারণে। সি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিকেবল ইট উড বি, সে তাকে আরো বলল এটা কতখানি বাস্তবসম্মত হবে। টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড, এই কাজের দায় বা দোষটাকে চাপিয়ে দেওয়া অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, ওই সমস্ত মাতাল প্রহরীদের উপর। হু ওয়ার স্লিপিং ইন দ্য কিংসেস চেম্বার, যারা কিনা রাজার শয়নকক্ষে ঘুমোচ্ছিল। সো ম্যাকবেথ টুক দ্য ডেগার ইন হিজ হ্যান্ডস, আর সে কারণেই ম্যাকবেথ তার হাতে ছোড়াটা নিল। অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম, এবং অন্ধকারের মধ্যে পা টিপে টিপে ওই ঘরের দিকে এগিয়ে গেল। হোয়ার ডানকান স্লেপ্ট, যেখানে ডানকান ঘুমোচ্ছিলেন। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার, আর যেই মাত্র সে
শয়নকক্ষের দিকে অগ্রসর হলো। হি ভিজুয়ালাইজ অ্যানাদার ডেগার, সে দেখতে পেল আরো একটা ছোড়াকে হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, যা কিনা বাতাসে বা শূন্যে ঝুলছিল। উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, এবং তার হাতলটা তার দিক করে ছিল। অ্যান্ড দেয়ার ওয়্যার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ, এবং ওই ছোড়ার সূচালো অংশে বা অগ্রভাগে রক্তের ছিটে ফোঁটা লেগেছিল। অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ডেগার, এবং ওই ছোড়ার যে চকচকে বা ধারালো অংশে। ম্যাকবেথ ট্রাইড টু গ্রাস্প দ্য ডেগার, ম্যাকবেথ ওই ছোড়াটাকে মুষ্টিবদ্ধ করে ধরবার চেষ্টা করলো। বাট ইট ফেডেড ইন টু দ্য এয়ার, কিন্তু এটা শূন্যে মিলিয়ে গেল। ইট ওয়াজ অনলি আ ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম দ্য হট অ্যান্ড অপ্রেসড ব্রেন। ইট ওয়াজ অনলি আ ফ্যান্টাজম, এটা কেবলমাত্র ছিল একটা মস্তিষ্কের ভ্রম বা ছলনা। ক্রিয়েটেড, যা কিনা সৃষ্টি হয়, ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেন, তার উত্তপ্ত এবং বিভ্রান্তমূলক মস্তিষ্ক থেকে। ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, যে কাজটা সে এখন হাতে নিয়েছে। ওভারকামিং দ্য ফিয়ার, ভয়কে কাটিয়ে উঠে। ম্যাকবেথ এন্টার ডানকানস রুম, ম্যাকবেথ ডানকানের ঘরের মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, এবং স্লিউ মানে হচ্ছে ছুরিকাঘাত করা। স্লিউ দ্য হ্যাপলেস কিং, হ্যাপলেস মানে হচ্ছে অসহায়, হেল্পলেস, ওই অসহায় রাজাকে ছুরিকাঘাত করলো। উইথ ওয়ান স্ট্রোক অফ দ্য ডেগার, ছোড়ার এক কোপে। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, ঠিক যে সময় সে ওই ঘর ছেড়ে বেরিয়ে আসতে যাচ্ছিল। ওয়ান অফ দ্য গ্রুমস হু ওয়ার স্লিপিং ইন দ্য চেম্বার, ওই সমস্ত প্রহরীদের মধ্যে একজন যারা কিনা ওই কক্ষের মধ্যে ঘুমোচ্ছিল। লাফড অ্যান্ড ক্রাইড আউট, হা হা করে হেসে উঠলো এবং চিৎকার করে উঠলো, মার্ডার, খুন বা হত্যা বলে। ফর হুইচ বোথ অফ দেম ওক আপ, আর যার ফলে দুজন জেগে উঠেছিল। বাট দেন, কিন্তু তখন, ওয়ান অফ দেম সেড গড ব্লেস আস, একজন বলে উঠলো ভগবান আমাদের মঙ্গল করুন। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড আমেন, এবং আরো একজন বলে উঠলো আমেন বলে। আমেন হচ্ছে একটা প্রার্থনা আর কি। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, এবং আবারও ঘুমিয়ে পড়লো। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমেন, ম্যাকবেথও চেষ্টা করেছিল একবার আমেন বলার। বাট দ্য ওয়ার্ড সিমড টু বি স্ট্রাক ইন হিজ থ্রোট, কিন্তু এই শব্দটা তার গলায় আটকে গিয়েছিল। অ্যান্ড হি কুড নট আটার, এবং সেটা আর উচ্চারণ করতে পারছিল না। হি ফেল্ট দ্যাট, সে অনুভব করলো যে হি হার্ড এ ভয়েস হুইচ সেড, সে যেন একটা কণ্ঠস্বর বা আওয়াজ শুনতে পাচ্ছিল যেটা তাকে বলছিল স্লিপ নো মোর, আর ঘুমিও না। ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে খুন করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ, যে নিষ্পাপ ঘুম যা কিনা জীবনকে তরতাজা করে বা সমৃদ্ধ করে। গ্ল্যামিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, গ্ল্যামিস তার ঘুমকে খুন করেছিল। অ্যান্ড দেয়ারফোর কডর শ্যাল স্লিপ নো মোর, আর সে কারণেই কডর আর কোনোদিন ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর কোনোদিন ঘুমোবে না। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, এইভাবে ম্যাকবেথ তার স্ত্রীর কাছে ফিরে এলো। হু বাই নাও হ্যাড স্টার্টেড টু থিঙ্ক দ্যাট, যে কিনা এখন ভাবতে শুরু করেছিল যে হি হ্যাড ফেলড ইন হিজ অবজেক্টিভ, সে তার উদ্দেশ্যে বা তার কাজে ব্যর্থ হয়েছিল। হি কেম ইন সাচ ডিস্ট্রাক্টেড স্টেট দ্যাট, সে এমন একটা অস্থির ভাবে এসে পৌঁছেছিল যে হি রিপ্রোচড ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, তার এই মনের অস্থিরতার কারণে তাকে মানে বকাঝকা শুনতে হয়েছিল। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ দ্য ব্লাড, এবং তারপর রক্ত লাগা হাত তাকে ধুয়ে আসতে বলেছিল। দ্যাট স্টেন দেম, যেটা কিনা তাদেরকে কলঙ্কিত করেছিল। মিনওয়াইল, এদিকে, সি টুক দ্য ডেগার টু স্টেন দ্য চিক্স অফ দ্য গ্রুমস, সে ওই ছোড়াটা নিয়ে গেল এবং টু স্টেন দ্য চিক্স অফ দ্য গ্রুমস, এবং ছোড়া থেকে রক্ত নিয়ে প্রহরীদের গালে মাখিয়ে দিল। উইথ দ্য ব্লাড ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, সেই রক্ত দিয়ে যাতে করে তাদেরকে দোষী বলে সাব্যস্ত করা যেতে পারে। ডে ব্রোক, দিনের আলো ফুটলো। অ্যান্ড উইথ, এবং সঙ্গে সঙ্গে ডিসকভারি অফ দ্য মার্ডার, আর এই খুন বা হত্যার খবর জানাজানি হয়ে গেল। অ্যান্ড দো, এবং যদিও ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ শোড দেয়ার আউটমোস্ট গ্রিফ, ম্যাকবেথ এবং তার স্ত্রী তাদের চূড়ান্ত দুঃখ বা বিষণ্ণতা প্রকাশ করেছিল বা শোক প্রকাশ করেছিল। অ্যান্ড দ্য এভিডেন্স অফ মার্ডার ওয়ার সাফিসিয়েন্টলি স্ট্রং এগেনস্ট দ্য গ্রুমস,
এবং খুনের এই প্রমাণ প্রহরীদের উপর আরো জোরালো হচ্ছিল। ইয়েট দ্য এন্টায়ার সাসপিশন ফেল আপন ম্যাকবেথ, কিন্তু তবুও সমগ্র বা সম্পূর্ণ সন্দেহটা ম্যাকবেথের উপর থেকে গেল না বা এসে পড়লো। ডানকানস টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি, ডানকানের দুজন সন্তান দ্রুত পালিয়ে গেল। ম্যালকম দ্য এল্ডার শট ফর রিফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট, বড় ভাই ম্যালকম ইংরেজদের দরবারে গিয়ে সাহায্য প্রত্যাশা করলো বা সাহায্য প্রার্থনা করলো। হোয়াইল ডোনাল্ডবেন দ্য ইয়াঙ্গার সন, আর যখন ছোট সন্তান বা ছোট পুত্র ডোনাল্ডবেন ফ্লেড টু আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডে পালিয়ে গিয়েছিল। উইথ দ্য ডেথ অফ দ্য কিং দ্য থ্রোন বিইং ভ্যাকেটেড, আর রাজার মৃত্যু হওয়ার কারণে রাজ সিংহাসন শূন্য বা খালি থাকার কারণে, অ্যান্ড দ্য সানস বিইং আনঅ্যাভেলেবল, এবং দুই পুত্ররা এখানে না থাকায় ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট এয়ার, ম্যাকবেথ যে কিনা ছিল এর পরের উত্তরাধিকারী, ওয়াজ ক্রাউন দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের সিংহাসন আরোহণ করলেন বা লাভ করলেন। দাস এইভাবে দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স ওয়াজ লিটারালি অ্যাকমপ্লিশড, ওই সমস্ত ডাকিনী ত্রয়ের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট প্রফেসি অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, ম্যাকবেথ এবং তার রানী কখনোই ভুলতে পারছিল না ভবিষ্যৎবাণীর সম্বন্ধে। দ্যাট যে দো ম্যাকবেথ উড বি দ্য কিং, যদিও ম্যাকবেথ রাজা হবে, বাট দ্য চিলড্রেন অফ বাঙ্কো, কিন্তু বাঙ্কোর সন্তানেরা, অ্যান্ড নট অফ ম্যাকবেথ, এবং ম্যাকবেথের নয়, উড বি দ্য কিং, রাজা হবে, আফটার হিম, তারপরেই। দ্য থট, এই চিন্তাটা, দ্যাট দে হ্যাড ডিফাইল্ড দেয়ার হ্যান্ড, যা তাদের মনকে অত্যন্ত অস্থির করে তুলেছিল। উইথ ব্লাড বাই কমিটিং রিজিসাইড, পুনর্বার হত্যার মধ্য দিয়ে বা রক্ত ঝরানোর মধ্য দিয়ে। অনলি টু প্লেস দ্য পস্টিরিটি অফ বাঙ্কো আপন দ্য থ্রোন, কেবলমাত্র বাঙ্কোর উত্তরসূরিকে এই সিংহাসন আরোহণ করিয়ে, হ্যাড র্যাঙ্কেলড উইদিন দেম, যারা কিনা পরপর এই সিংহাসনে আসবে। সো দে ডিসাইড টু কিল বাঙ্কো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স, আর সে কারণেই তারা সিদ্ধান্ত নিল বাঙ্কোকে হত্যা করবে এবং তার পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করবে। টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, ওই ডাকিনী ত্রয়ের ভবিষ্যৎবাণীকে ভুল বা মিথ্যা প্রমাণিত করবার জন্য। ফর দিস পারপাস দে অ্যারেঞ্জড আ বাঙ্কোয়েট, আর এই উদ্দেশ্যে তারা একটা নৈশ ভোজের আয়োজন করলো। টু হুইচ দে ইনভাইটেড অল দ্য চিফ থেন্স, আর যার জন্যে তারা সমস্ত প্রধান জাগিরদারদেরকে তারা আহ্বান করেছিল বা নিমন্ত্রণ করেছিল। অ্যালং উইথ বাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স, সঙ্গে সঙ্গে বাঙ্কোকেও ফ্লিয়ান্সকেও। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার অ্যাসাসিন, ম্যাকবেথ কিছু ভাড়াটে খুনি নিয়ে এসেছিল, মানে সুপারি কিলার যাদেরকে বলে আর কি। অ্যান্ড বিসেট দেম অন দ্য ওয়ে, এবং তাদেরকে সেই পথে দাঁড় করিয়ে রেখেছিল। বাঙ্কো অ্যান্ড হিজ সন ওয়ার সাপোজ টু পাস, যেই রাস্তা ধরে বাঙ্কো এবং তার পুত্র যাবে বা আসবে। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম, ওই সমস্ত খুনিরা তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। অ্যান্ড কিল্ড বাঙ্কো, এবং বাঙ্কোকে হত্যা করতে তারা সমর্থ হয়েছিল। বাট ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ, আর ফ্লিয়ান্স কিনা পালিয়ে যেতে বা রক্ষা পেয়ে গিয়েছিল বা সক্ষম হয়েছিল। মিনওয়াইল, এদিকে ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট, ম্যাকবেথ এবং তার স্ত্রী একটা নিখুঁত মালিক এবং মালকিনের ভূমিকা গ্রহণ করলো। উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার, অত্যন্ত সৌন্দর্যময় ভাবে। দ্যাট কনসিলিয়েটেড এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য বাঙ্কোয়েট, এবং যার ফলে কিনা ওই নৈশভোজে যারা উপস্থিত ছিল সবাইকে অত্যন্ত খুশি করলো। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি উইথ দ্য থেন্স অ্যান্ড নবলমেন, ম্যাকবেথ আন্তরিকভাবে ওই সমস্ত নবলমেন যারা এসেছিলেন এবং আরো যারা এসেছিলেন তাদের সঙ্গে অত্যন্ত খোলাখুলিভাবে আলোচনা করলো, কথা বললো। অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, এবং তার প্রিয়তম বন্ধুর অনুপস্থিতির কারণে সে অত্যন্ত অনুতাপ প্রকাশ করেছিল।
বাঙ্কোর জন্য। নো সুনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড, আর যেই মাত্র সে তার বন্ধুর জন্য শোকবিলাপ করতে শুরু করলো, হুম হি ওয়াজ মিসিং ইন দ্য বাঙ্কোয়েট, যাকে কিনা সে ওই নৈশভোজে মিস করছিল। ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ বাঙ্কো, ম্যাকবেথ ওই বাঙ্কোর ভূতকে দেখতে পেল। অকুপাইং দ্য সিট রিজার্ভড ফর হিম, সেই জায়গা দখল করে বসে থাকলো যেটা কিনা ম্যাকবেথের জন্য ছিল। অ্যাট দিস হরিবল সাইট, আর এই ভয়ঙ্কর দৃশ্যের কারণে হিজ চিক্স বিকেম হোয়াইট ফিয়ার, তার গাল ফ্যাকাশে হয়ে গেল বা সাদা হয়ে গেল ভয়ে। অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার উইথ দ্য আইজ ফিক্সড আপন দ্য ঘোস্ট, এবং তার চক্ষু স্থির হয়ে থাকলো ওই প্রেতাত্মার দিকে তাকিয়ে থেকে। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস স নাথিং, তার রানী এবং আরো অন্যান্য মহান ব্যক্তিরা কিছুই দেখতে পাচ্ছিল না। বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারছিল যে ম্যাকবেথ একটা খোলা চেয়ারের দিকে বা খালি চেয়ারের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্রাকশন, আর তারা এটাকে একটা অন্যমনস্কতার ভাব বলে মনে করলো। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, আর এরই মধ্যে লেডি ম্যাকবেথ তাকে একবার বকেও দিয়েছে। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি, আর এটা ছিল সেই একই কল্পনা। হুইচ মেড হিম সি দ্য ডেগার ইন দ্য ইয়ার, যেটা কিনা শূন্যে তাকে ছোড়া দেখতে বাধ্য করেছিল। হোয়েন হি অ্যাবাউট টু মার্ডার ডানকান, যখন সে ডানকানকে হত্যা করতে গিয়েছিল। বাট ম্যাকবেথ কন্টিনিউ টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ বাঙ্কো, কিন্তু ম্যাকবেথ বাঙ্কোর ওই ভূতের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকছিল। অ্যান্ড গেভ নো হিড টু অল দ্য নোবেলম্যান, এবং ওই সমস্ত নোবেলম্যানদের কোনো কথায় সে কর্ণপাত করেনি। কুড সে অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ড, এবং সে ওই ভূতের দিকে তাকিয়ে কিছু বিক্ষিপ্ত কথাবার্তা বলে যাচ্ছিল। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, লেডি ম্যাকবেথ এটা ভেবে ভয় পাচ্ছিল যে ওই গোপন ব্যাপারটা যদি সে বলে ফেলে। ইন গ্রেট হেস্ট, দ্রুততার সঙ্গে, ডিসমিস দ্য গেস্টস, ওই সমস্ত অতিথিদেরকে ভাগিয়ে দিলেন। এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ, ম্যাকবেথের শরীর খারাপ হয়েছে বলে এই অজুহাত দিয়ে। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপ অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিম, ম্যাকবেথ এবং তার স্ত্রী তাদের ঘুমের মধ্যে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে লাগলো। অ্যান্ড দ্য ব্লাড অফ বাঙ্কো, বাঙ্কোর রক্ত, ট্রাবল দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স, তাদেরকে এতটাই পীড়া দিচ্ছিল যতটা না ফ্লিয়ান্স পালিয়ে যাওয়ার বা বেঁচে যাওয়ার কারণে। হুম দে নাও লুকড আপন অ্যাজ এ ফাদার টু দ্য লাইন অফ কিংস, আর যাকে তারা এখন দেখতে পাচ্ছে যে একদল রাজার বাবা হিসেবে। হু উড কিপ দেয়ার পস্টেরিটি আউট অফ দ্য থ্রোন, যারা কিনা আগামী দিনে ওই সিংহাসনের উত্তরসূরি হবে। উইথ দিজ থটস, আর এই চিন্তা ভাবনার মধ্য দিয়েই দে ফাউন্ড নো পিস, তারা আর কোনো শান্তি খুঁজে পাচ্ছিল না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হেড, এবং ম্যাকবেথ সিদ্ধান্ত নিল ওই ঊষর প্রান্তরটাকে একবার ঘুরে আসবে। ওয়ান্স মোর, আরো একবার। ইন সার্চ অফ দ্য থ্রি উইয়ার সিস্টার, ওই তিনজন ডাকিনীর খোঁজে। টু নো হিজ ফাইনাল আউটকাম, তার শেষ পরিণতি বা তার শেষ পরিণামের কি ফল হতে চলেছে। তো ফ্রেন্ডস, আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরের দিন দেখা হচ্ছে এর পরের পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।